ইন্টারভিউটা করার সময় আমি একটা অন্যরকম ভালোবাসার সম্পর্ক পেলাম তোমার সাথে, তোমার কাজের ভালোবাসার সম্পর্ক, যেটা ধৈর্য এগেইন। শ্রীমতী মাঝে বসে তার দুদিকে দুজন স্টলওয়ার্ডস, তাদেরকে আমরা খুব ভালো মতোই চিনি, মানে চিত্রটা খুব চেনা চেনাই লাগছে, কারণ শ্রীমান ভার্সেস শ্রীমতীর পোস্টার ইতিমধ্যে আপনারা দেখেছেন। শ্রীমতীকে ঘিরে বেশ গল্প কিন্তু আবর্তিত, এবং অঞ্জনাদি সেই শ্রীমতীর চরিত্রে আর কি। অঞ্জনাদি কতটা এনজয় করলে সেটা আগে জানতে চাইব। ধারণী এত এনজয় করেছি, মানে আমি এখনও ওই জার্নিটার মধ্যে আছি। এবং যখন এই সবার সঙ্গে আবার দেখা হয়, আবার একটা প্রমোশনে সবাই একজোট হই, আবার নতুন করে ওই শুটিংয়ের দিনগুলো মনে পড়ে। এত সুন্দর করে শুটিং হয়েছিল। আজকাল ভীষণ কম দিনের মধ্যে শুটিং করতে হয়, সারাক্ষণ সবাই ছুটছে দৌড়চ্ছে। পথিকৃত তো বটেই, মানে একটা শট শেষ হলে কাট বলে শটটা ভালো না মন্দ বলার সময় থাকতাম, সঙ্গে সঙ্গে পরে ক্যামেরাটা কোথায় বসাবে সেইটার জন্য ছুটতো। তা সত্ত্বেও এত আনন্দ হয়েছে না কাজটা করে, খুব খুব খুশি। এবং যে দুজন মানুষের কথাও বললাম আর কি, তোমাদের পর্দায় তিনজনকে একসঙ্গে যখনই দেখছি আমরা, ফ্রেমটা ভীষণ দামি হয়ে যাচ্ছে আমাদের জন্য। অঞ্জনদাকে এইভাবে সত্যি এর আগে কখনো আমরা দেখতে পাইনি। আর হ্যাঁ, মিঠুনদা তো মজার মোড়কে থাকেনি সবসময়। হ্যাঁ, অঞ্জনদাকে এরকম চরিত্রে অঞ্জনদা নিজেও করেন। ওই জন্য উনি প্রচণ্ড এক্সাইটিং, সারাক্ষণই করে হেঁটে হেঁটে বেড়াচ্ছেন, এ করছেন, এটা কী করবো ওটা কী করবো এরকম করছেন। ওনার তখন খুব স্লিপ ডিস্কের জন্য কোমরের যন্ত্রণা, চেয়ার দিচ্ছে, দাদা বসুন, হ্যাঁ বসুন, আমি ঠিক আছে আমি ঠিক আছে, চলে বেড়াচ্ছেন ভাবছেন, এরকম করছেন, শেষে একটা কথা বলছেন আবার চলে যাচ্ছে, মানে দেখবার মতন ছিল। আর মিঠুনদা তো সারাক্ষণ মজাই করেন, সারাক্ষণ সবার পেছনে লাগছে আর কি। মাঝে প্রতিকৃতের তো জীবন বের করে দিয়েছিলেন, কিন্তু মানে হার্মলেস মজা, এবং কোনো একটা হার্মলেস মজা, এবং কোনো একটা যে কোনো শট কেন করবো, তুই বল এটা আমি কেন বলবো না, আমাকে এসে আগে বোঝা যে এটা আমি কেন বলবো। আমি এটা না বলতে আমি এটাও বলতে পারি, আমি বলবো না, বলবো না, যাই তাই বলাচ্ছিস আমাকে দিয়ে চাচামেচি বললে। আর ও না, আমি বলছিলাম কি প্রতিক্রিয়া, আমি বলছিলাম কি চলে যান থেকে, চল শটে যাই, বলবে না এটা যাই, গিয়ে ডিরেক্টর যেটা বলতে বলেছে সেটাই, উল্টে তার থেকে আরও 10% বেটার ভার্সন, ওটাই। আমি ভাবছি এই রে শটে গিয়ে তো কিছুই বলবেন না, নিজের মতন কি বলবেন। এত বছর কাজ করবার পর, স্টারডামের ওই শিখরে থাকবার পরেও প্রতিকৃত ওনার কাছে কে, মানে একটা বাচ্চা ছেলে, সেখানে সে ডিরেক্টর, সে যেটা চাইছে আমি সেটা ডেলিভার করতে বাধ্য, আমি সেটা ডেলিভার করব। এখনকার ছেলে মেয়েদের মধ্যেও আমি দেখি যে হ্যাঁ কী করছি এটা জিজ্ঞেস কর, এবং তারপরে এটা এরম না ওরম দিলাম, ওরম করলাম, এরম না। আমি না প্রত্যেকটা মুহূর্তে না মিঠুনদাকে দেখে জাস্ট শিখেছি, করে তাকিয়ে থেকেছি যে কী করে এইরকম গ্রাউন্ডেড থাকা যায়, ওইখানে পৌঁছেও আমি জাস্ট ভাবতেও পারি না। অঞ্জনাদি, এই তো গেল অঞ্জনদার কথা এবং মিঠুনদার কথা, এটা তোমার কথা শুনি এবার। এই চরিত্রটার একেবারে মধ্যমণি হয়ে রয়েছে, চরিত্রটার যখন অফারে আমি নাই বলেছিলাম। হ্যাঁ, তার কারণ আমি বুঝতে পারছিলাম, মানে ছবিটা করেছি তার অনেকগুলো কারণ আছে বলে, কিন্তু ওই কারণগুলোর জন্যই আমি না বলেছিলাম। কারণ তখন আমি টেলিভিশন শো করছি, তো জানিস, আর ওই প্রজেক্টটাতে আমার একটা অদ্ভুত প্রেশার ছিল। মানে আমি 30 দিনে 29 দিন আমায় যেতে হতো, আর আমায় ছুটি দেবে না। আমি প্রতিকৃতকে বলছি, প্রতিকৃত আমি এটা করতে চাই কিন্তু আমি পারবো না করতে, তুমি আমায় নিও না, তুমি বিপদে পড়ে যাবে, কেন আমায় ছাড়বে না। আচ্ছা কী বলে, কার সাথে কথা বলতে হবে বলো, আমি কথা বলছি, তুমি কথা বললেও ছাড়বে না, বরং আমি খুব মানে জেদ করলে বের করতে পারি, কিন্তু এটা ভীষণ অশান্তি হবে, অসুবিধে হবে, মানে আমি ঠিক বুঝতে পারছি না আমি কী করে হবে। তো ও বললো, তো তুমি এটা না করলে হবে না, তোমার এটা করতে হবে। তাহলে আমি তো করতে চাই, কিন্তু আমি অসুবিধে ফেলতে চাই না আসলে কাউকে, সেই জন্য নাটা বলেছিলাম। তারপরে আমি যখন কথা বলতে গেলাম, তখন আমাকে মানে যারা আমায় ছাড়বেন তাদের সাথে যখন কথা বললাম, তারা বললো যে প্রথম কথা ছাড়তে পারবো না, দ্বিতীয় কথা ওই 6 দিন 7 দিনের একটা চাঁদ ছাড়তে পারবো না। তখন আমি প্রতিকৃতিকে বললাম, প্রতিকৃতি আমি পারবো না, তুমি অসুবিধায় পড়ে যাবে, তুমি আমার বাজে লাগবে, কারণ এইসব মানুষদের সাথে আমি ছেলে খেলা করবো না।
পথিকৃৎ না 2 দিন কাজ করলো, 3 দিন ছেড়ে দিল, আবার 1 দিন কাজ করলো, 2 দিন ছেড়ে দিল, এই রকম করে নিয়ে আমার ছবিটা করেছে। বলছে না তোমাকে নিয়ে করতে হবে আমার কাজটা, তুমি ছাড়া হবে না, তুমি কীভাবে ডেট দিতে পারবে বলো, আমি সেভাবেই করি। ওইভাবেই করেছে। মানে আমি সো গ্রেটফুল টু, মানে খুবই খুবই মানে আমার মানে এটা আমার ছিল এখানে। এবং এই চরিত্রটা অ্যাকচুয়ালি তোমাকেই মানায়, সেই জন্য সে তোমাকে নিয়েই করেছে আর কি। না, আমাকে মানানোর জন্য আমি মোটা হয়েছিলাম, আমাকে যাতে মানায় সেটার জন্য আমি যথেষ্ট মোটা হয়েছিলাম। আজকে নিশ্চয়ই বুঝতে পারছিস ওইটা এখন নেই আমি। তো আমি মোটা হয়েছিলাম এই চরিত্রটা যাতে আমার পাশে দুজন এমন বয়সের মানুষ, তাদের সাথে তো বিশ্বাসযোগ্য হতে হবে, আগে তো মানুষের দেখে বিশ্বাস করতে হবে, তারপরে তো আমি কি পাঠ করলাম পরে দেখবেন। তো এখন এই পোস্টার দেখে খুব মানে অবিশ্বাস্য একটা লাগছে না বলেই আমার মনে হয়, তাই না? তো সেইটা এক তো হচ্ছে ওজনটা বাড়িয়েছিলাম, দ্বিতীয়ত হচ্ছে কস্টিউমগুলো এমন মানে শাড়িগুলো এমন চুজ করেছিলাম যেটাগুলো ভীষণ প্যাস্টেল শেডস হয়, একটু শ্যাবি শ্যাবি, মেকআপ কিচ্ছু ছিল না, উল্টে আমার এই ফেকাসগুলো নেই সেগুলো দেওয়া হয়েছিল যাতে একটু বয়সে যেরকম হয় সেরকম যাতে আসে সেরকম। আমার মেকআপ আর্টিস্ট তোমার নেই কেন, সবার তো থাকে এরকম, তোমার থাকলে তো এটাও করতে হতো না। তো সেই সবগুলো করা হয়েছিল। তারপরে আমার ওই যে গেট আপটাতে চলে আসলাম, আমার বয়সটা একটা 10 বছর বেড়ে যেত মনের দিক থেকে, ওটা বাড়িয়ে নিতাম। সবটাই প্র্যাকটিস, আসলে এটা থিয়েটারের প্র্যাকটিস বেসিক্যালি। এটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে শেখার প্র্যাকটিস, যে ওই গেট আপটাতে এলাম একটা 10 বছর মনের বয়স বাড়িয়ে নিতাম। ফলে তখন আমার কথা বলা, তখন আমার হাঁটা চলা, তখন আমার তাকানো, সেইগুলো ওই বয়স হলে যেরকম হওয়া উচিত সেভাবে পারফর্ম করার চেষ্টা করেছি। কতটা পেরেছি আমি জানি না, সেটা দর্শকরা বলবেন। সেই জায়গাটায় দাঁড়িয়ে তুমি অবলীলায় নিজের ওজন বাড়ালে না ভেবে, কারণ যেখানটায় দাঁড়িয়ে সব এখন নিজেরা ওজন কমাতে আর কি, তাতে ফিট লাগবে ক্যামেরা। আসলে আমি তো অভিনেত্রী, আমি তো স্টার নই। অভিনয়ের জন্য যেটা করতে হবে সেটা যে কোনো অভিনেতা অভিনেত্রীর কাম্য বলে আমি বিশ্বাস করি। আমি তো অভিনয় করতে এসেছি, আমাকে তো বিশ্বাস করাতে হবে দর্শককে, নইলে তারা আমি দেখবেন কেন, তাই না? প্রডিউসার এতগুলো টাকা আমার উপরে বাজি ফেলছে, আমি তাদের টাকাটা নষ্ট করবো কেন? সে রাইট তো নেই আমার। কাজেই আমার যতটা নিংড়ে দেওয়ার প্রয়োজন আমাকে ততটা নিংড়ে দিতে হবে। তারপর ভুল হতে পারে, কিন্তু আমার ডেডিকেশনটাতে যেন 1%ও কম না। সেটা যে কোনো, এই ছবিটা বলে না, যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো কাজ। আমি আজকে সকালবেলা একটা ডাবিং করে এসেছি একটা ছবি, সেই ডাবিংটা আমি হাফ করেছিলাম আগের দিন আর হাফ করলাম আজকে। সেই যে হাফটা বাকি ছিল সেটা পুরোটাই ভীষণ লাউড চিৎকার, আধ ঘন্টার মধ্যে আমার গলাটা পুরো ভেঙে গেল, এবং এখন আমার গলাটা খানিকটা ভারীই পাচ্ছ। কিন্তু আমি না বাড়িতে এসে কথা বলতে পারছি না কারোর সাথে, আমি সে প্রচণ্ড গোলমরিচ চিবিয়ে খাচ্ছি, আদা দেওয়া চা খাচ্ছি, এই করছি, গার্গল করছি, কারণ আমি জানি আমাকে এখানে বিকেলবেলা আসতে হবে, এবং আমি জানি যে তোরা থাকবি, আমাকে কথা বলতে পারবো না। যদিও এখনও নর্মাল হয়নি গলাটা, কিন্তু এখানে আছি বলে কিন্তু ওইটা আমি কম করতে পারিনি, যে আমি অতটা চিৎকার করবো না। আজকাল টেকনোলজি প্রচণ্ড অ্যাডভান্স, তোমরা ওটা করে নাও বলতে পারতাম না, যে চিৎকার করে ফেসে যাওয়া গলাটা প্রয়োজন সেটাই করে গেছি। এবং একবার না ডিরেক্টর 3বার 4বার একটু এরম করা যায়, জানি এটা একটু এরম করে দেখাবে, আমি তো একবারও বলিনি যে চিৎকার করে গলাটা ভেঙে যাচ্ছে আর এক্সপেরিমেন্ট করো না, বলিনি। আমি ভাবছি 4টের পরে, আমি জানি প্রথমে আমি যেটা দিলাম সেটাই রাখা হবে, সেটাই রাখা হচ্ছে, তো ডিরেক্টরের মনে হচ্ছে আরও এটা করে দেখা যায়। আমি একবারও বলিনি আমার গলাটা ভেঙে যাচ্ছে, তুমি এক্সপেরিমেন্ট করো, কারণ আমার কাজ ওটা করা। শ্রীমান ভার্সেস শ্রীমতী আমরা জানি যে ভালোবাসার সম্পর্কের কথা এবং ধৈর্যের কথা, বন্ধুত্বের কথা। তুমি মানেই পর্দায় আমরা জানি দাপুটে একজন অভিনেত্রী, সেই জায়গাটা এই চরিত্রটাও তুমি কিন্তু সেটা অন্যরকমভাবে ভেঙেছো, মানে চেনা চকের বাইরে গিয়ে। হ্যাঁ একদম, এটা আমার দাপুটে চরিত্র নয় তো, একদমই নয়, বরং ভীষণ আন্ডার প্লে করা একটা চরিত্র, এবং খুবই টিমিড, মানে খুবই
পার্সোনালিটি আছে, কিন্তু তার মধ্যে একটা হয় না ভীষণ নিজের মধ্যে, ওরকম একটা চরিত্র। প্রচণ্ড যা চেলাও ওরকম নয় একদম, বা ওই এরকম মটমট করে তাকালাম সবাই ভয় পেয়ে গেল, ওরকম নয় একদম। কিন্তু অঞ্জনাদি, এই ধৈর্যচ্যুতিটা কখন ঘটে সেটা তোমার ক্ষেত্রে পার্সোনালি? ইনডিসিপ্লিন। কাউকে যদি দেখি ভীষণ ইনডিসিপ্লিন আমার, এবং ডেডিকেটেড নয়, এই কোনো রকম চলো না হয়ে যাবে, তখন আমার মাথা ঠিক থাকে না, একদম মাথারই ঠিক থাকে না পুরো। তখন আমি কিছুও করতে পারি, মানে কিছুভাবে চিৎকার করতে পারি, তখন আমি যে কোনো রকমভাবে মানে রেগে যেতে পারি। তুমি ভুল করতে পারবে, কিন্তু তোমার প্রচেষ্টা থাকবে না কেন? আমিও কত ভুল করি না, মানুষ তো, কেন ভুল করবো না, কিন্তু আমার প্রচেষ্টার কেন খামতি থাকবে? সেইখানে আমার খুব রাগ হয়, প্রচণ্ড রাত করে বাড়ি ফিরেছি গো, শো করে সকালে উঠতে পারিনি, তাই কল টাইমের 3 ঘন্টা পরে উঠলাম। তারপরে যখন সরে এসছে গুড মর্নিং, আমার মাথা ঠিক থাকে না। তখন শোতে গেছো টাকা রোজগার করার জন্য, এইখানে কি তুমি বিনা পয়সায় কাজ করবে বলে এসছো নাকি? এখানেও তো টাকা রোজগার করবার জন্য এসছো। এবং সব থেকে বড় কথা, কত মানুষ বসে থাকেন টেলিভিশনের পর্দায় তোমায় দেখবে বলে, এই সময়টা দেখবে বলে। তোমার কোনো রাইট নেই তাদেরকে হ্যাঁ বলো, হ্যাঁ চলো, পারো না এটা করতে। তাই ডেফিনেটলি সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা, ধৈর্য, সেটা কিভাবে দেখো? বন্ধুত্ব বোধহয় সবার আগে এগিয়ে রাখো, একটা মানুষকে বোঝা, ভালোবাসা, মায়া, দায়িত্ব, দায়বদ্ধতা, এই 5টা না থাকলে সম্পর্ক টেকে না। 28 বছর বিবাহিত জীবন আমার, এই সবগুলো না থাকলে হয় না। আর ভীষণ ধৈর্য, অসম্ভব, সত্যি সত্যি অসম্ভব ধৈর্য, অসম্ভব কী বলবো, মানে পেইন নেবার ক্ষমতা, সহ্য সাংঘাতিক। সেটা আমরা জানি, কারণ তুমি এমন একটি শারীরিক অসুস্থতার পরও যেভাবে দাঁড়িয়েছো এবং যে দৃঢ়তার সাথে আবারও পর্দায় ফিরে এসেছো, সেটা আবারও ভালোবাসার কথা বলে অ্যাকচুয়ালিতে। ওপরওয়ালার আশীর্বাদ, একদম ওপরওয়ালার আশীর্বাদ, নইলে এটা সম্ভব নয়। কিন্তু শেষ করার আগে তোমাকে আমি কয়েকটা ওয়ার্ড বলবো, সেটা শোনার সাথে সাথে তোমার মাথায় ইনস্ট্যান্টলি যেটা আসবে সেটা তোমাকে বলতে হবে। ভালোবাসা, দায়িত্ব, বন্ধুত্ব, দায়বদ্ধতা, বিশ্বাস রাখতেই হবে, প্রচণ্ড রাখি, যেটা মানে আমার সব থেকে আমার মাইনাস পয়েন্ট। আমি ভীষণ মানুষকে বিশ্বাস করি। ঠকও তো তার মানে? ঠকি, আমি বিশ্বাস করবো আর ঠকবো না, এটা কখনো হয়? কিন্তু তারপরেও বিশ্বাস করি, কারণ আমার মনে হয়, এক এক সময় মনে হয় যে না আর কাউকে বিশ্বাস করবো না, তারপরে ভাবি যে তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন? তোমার জন্য আমি আমার স্বভাবটাকে কেন খারাপ করবো? এটা তো একটা কোয়ালিটি, আমি মানুষকে বিশ্বাস করতে পারি। আজকে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না, ভরসা করে না, আমি সেটা করি, তো সেটা তো একটা কোয়ালিটি। আমার এই সুন্দর কোয়ালিটিটাকে আমি নষ্ট করে দেবো উল্টো দিকের মানুষটার চারিত্রিক ভুলের জন্য? কেন করবো? প্রথমে যখন প্রচণ্ড আঘাত পাই তখন মনে আর কাউকে বিশ্বাস করবো না, 1 ঘন্টা পরে মনে হয় না কেন করবো না, আবার করবো, 100 বার করবো। অভিনয়, ভালোবাসা, জীবন, যেদিন যেমন আসে, শেষ ভয়, একা থাকা, একা হয়ে যাওয়া, কারণ ছেলে তো বিদেশে থাকে। যে কোনো বয়স্ক মানুষ দেখলেই আমার ভয় লাগে, আমার ভবিষ্যৎ মনে হয় যে যতদিন বাঁচবো যেন সুস্থভাবে হেঁটে চলে নিজের কাজটুকুনি নিজে করে কারোর উপরে নির্ভরশীল হয়ে যেন না থাকতে হয়। এইসব। তবে হ্যাঁ, তুমি একা কখনোই নও, কারণ আপামর দর্শকরা যাকে ভালোবাসা দিয়ে সারাক্ষণ ভরিয়ে রাখছেন, তিনি কখনো একা থাকতে পারেন না। সেইভাবে তো অবশ্যই পর্দার ওপারেও তো তোমার একটা পরিবার রয়েছে, সেই পরিবার তোমাকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন, আর এবার তাদের অপেক্ষা তোমাকে বড় পর্দায় দেখার জন্য। শ্রীমান ভার্সেস শ্রীমতী ছবির মাধ্যমে কি বলবে তাদের জন্য? প্লিজ সবাই মিলে আসুন, হলে এসে সিনেমাটা দেখুন, আর জানান কেমন লাগলো, আমি কেমন করেছি। আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে অবশ্যই দেখবেন শ্রীমান ভার্সেস শ্রীমতী। আর এই আড্ডাটা কেমন লাগলো, নিখাদ এই আড্ডা আপনাদের কতটা ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না।